মিত্র দলগুলোকে 50 আসন ছাড় দেবে বিএনপি, জানালেন হাফিজ উদ্দিন। নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি, মন্তব্য সিইসির। মাদ্রাসা শিক্ষায় আসছে বড় পরিবর্তন। থমথমে খাগড়াছড়ি, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা বলবৎ। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে সারা দেশে চলছে উৎসব আবহ। সাতক্ষীরায় বিশেষ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন। 1 মাস পর প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দেশ না ছাড়ার প্রত্যয়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি, এমন তথ্যও জানিয়ে তিনি বলেন, প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা। বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। মেজর হাফিজ উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 70% আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এর মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। এর মধ্যে বিশাল একটা কাজ ভোটার তালিকা, তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। 9টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছি। আজ বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি আরও বলেন, সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে, আর যেটুকু গ্যাপ আছে তা আজ পূরণ করে দেবেন আপনারা। আইটি সাপোর্ট, পোস্টাল ব্যালট অনেক পরীক্ষা করার পর আমরা তা হাতে নিয়েছি উল্লেখ করে তিনি বলেন, ভোটে 10 লাখ মানুষ দায়িত্বে নিয়োজিত থাকে, তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করব। যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থা করব। আমরা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মাদ্রাসা শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাগুলোতে এবার চালু হতে যাচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই 9ম শ্রেণী থেকে এই বিভাগ চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগ্রহী মাদ্রাসাগুলোকে বিভাগ খোলার জন্য আবেদন করতে হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী সপ্তাহে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক সময় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছিল একমুখী, শুধু মানবিক বিভাগে সীমাবদ্ধ। পরে আমরা বিজ্ঞান বিভাগ চালু করি। এখন সেই শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, দেশের বাইরেও কাজ করছে। চেয়ারম্যান আরও বলেন, সেই ধারাবাহিকতায় এবার ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে একাধিক সেমিনার ও ওয়ার্কশপ হয়েছে, পাঠ্য বইও চূড়ান্ত করা হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি ও কর্মমুখী দক্ষতায় এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ধর্মীয় বা সাধারণ শিক্ষা নয়, এখন থেকে তারা ব্যবসায়িক শিক্ষা নিয়েও উচ্চশিক্ষায় অগ্রসর হতে পারবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, বিপণন সহ নানা বিষয়ের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা পাবে। পরবর্তীতে তারা ব্যাংক, বিমা, কর্পোরেশন বা উদ্যোক্তা খাতে কাজ করার সুযোগ পাবে। বোর্ড জানিয়েছে, শুরুতে কিছু নির্বাচিত মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে এই বিভাগ চালু হবে। সফলতা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের অন্যান্য মাদ্রাসায় এটি সম্প্রসারিত করা হবে। পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় টানা কয়েকদিনের অবরোধ, মিছিল ও সমাবেশের পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা বলবৎ রয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজনপাড়া, নারিকেল বাগান, চেঙ্গি স্কয়ার ও শহীদ কাদের সড়কে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ চলাকালে স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় কয়েক
কয়েকটি দোকানে হামলা হয়। পরিস্থিতি অবনতির কারণে দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি বলবৎ রয়েছে। মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও 7 প্লাটুন বিজিবি। সহিংসতায় অন্তত 25 জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। রাতে খাগড়াছড়ির একটি বৌদ্ধ বিহারে নাশকতার প্রস্তুতিকালে 3 যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে, সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি। শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ। শনিবার সন্ধ্যায় বোধন শেষে আজ উদযাপিত হচ্ছে মহাষষ্ঠী। উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বোধন শেষে ষষ্ঠী তিথি থেকে 10 হস্তে অস্ত্রে সজ্জিত ত্রিনয়নী দেবী দুর্গার অতল স্নিগ্ধ চোখের পলক খুলে যায়। তীর, ধনুক, চক্র, গদা, খড়গ, কৃপান, কল্যাণ ও ত্রিশূল হাত শক্তিরূপী দুর্গতি নাশিনী দেবী দুর্গা অশুভ এবং কল্যাণের মহিষাসুর বধে মূর্ত হয়ে ওঠেন। আজ মহাষষ্ঠীতে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় মন্দিরে এবং মণ্ডপে। তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার? এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। আমাদের প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন, আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জাহরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ এবং ফিফার সাবেক রেফারি আবু তোয়েব শামসুজ্জামান বাবু। আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন নাগরিক ও প্রশাসনের মধ্যে আস্থা সৃষ্টির পাশাপাশি দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক তথ্যের ব্যবহার রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। বক্তারা বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকারের বিষয়ে সচেতনতা গড়ে তোলার উপর জোর দেন। আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ 1 মাস আড়ালে থাকার পর প্রকাশ্যে এসেছে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেনারেশন জেড তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর শনিবার তিনি তার দলীয় যুব সংগঠন গুন্ডু এর আয়োজিত এক সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ওলি স্পষ্ট করে বলেন, অনেকে ভাবছেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব, কিন্তু আমি নেপাল ছেড়ে যাব না। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরাই এই দেশকে পুনর্গঠন করব, আমরা আবারও সংবিধানের মূল ধারায় ফিরিয়ে আনব নেপালকে, আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে নিয়ে যাব। কেপি শর্মা ওলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, এই সরকার জনগণের ভোটে বা ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং তারা এসেছে সহিংসতা ও রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করে। ওলি জোর দিয়ে বলেন, আন্দোলনের সময় তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্গির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন আন্দোলনের সময় তিনি প্রশাসনকে কি নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ড প্রকাশ করার জন্য। ওলি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার তার অধিকার খর্ব করার ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, সুশীলা কার্কির প্রশাসন তার এবং তার মন্ত্রিসভার অনেক প্রভাবশালী সদস্যের পাসপোর্ট জব্দ করার পরিকল্পনা করছে। ওলি বলেন, এভাবে আমাদের চলাফেরায় স্বাধীনতা হরণ করা হবে। সেনাবাহিনীর সহায়তায় আন্দোলনের তীব্র ধাক্কা থেকে রক্ষা পাওয়ার পর থেকেই ওলি আড়ালে ছিলেন। হঠাৎ তার এই প্রকাশ্যে আসা নেপালের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।